এখানে একটা কিনতে হবে। নমস্কার, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির পক্ষ থেকে রাজ্যের সমস্ত মানুষের কাছে আমাদের বিনম্র নিবেদন, আগামীকাল আমাদের দেশের অন্নদাতা, বহু শ্রম বহু রক্তকে ঘাম করে যারা আমাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে, সে কৃষক সমাজের ওপর যে চরম আঘাত নেমে এসছে, যা স্বাধীনতার পর ভারতবর্ষে কখনো আসেনি, তারই সমর্থনে কেন্দ্রীয় সমস্ত কৃষক সংগঠনগুলো মিলিতভাবে কেন্দ্রীয় সরকারের যে কৃষি নীতি তার বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক করে তুলতে হবে। যারা গ্রামের মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা যেমনি করবেন, তেমনি যারা শহরে থাকেন, যারা কৃষি পণ্য ছাড়া জীবন একদিনের জন্য বেঁচে থাকার সমস্যা সম্ভব নয়, সেই সব কৃষকদের কথা ভেবেই আমাদের শহরের মানুষকেও এই ধর্মঘটে সামিল হতে হবে এবং কৃষকদের এই সংকটের সময় তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমাদের দেশে মোট জিডিপির প্রায় 16% যা আসে কৃষিক্ষেত্রে, এবং আমাদের দেশের মোট কৃষি জমির পরিমাণ মোট জমির প্রায় 61%। এটা 2015-16 সাল পর্যন্ত যা পরিসংখ্যান তাতে এটাই দেখা যাচ্ছে। কৃষি কাজে যুক্ত মানুষের সংখ্যা প্রায় 17 মিলিয়ন, অর্থাৎ 16,75,00,000 একটু বেশি, 17 কোটি বলা যায়। কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগের পরিমাণ প্রায় 5.4%। দেশের দানাশস্যের উৎপাদনের পরিমাণ 300 মিলিয়ন টন। দেশের চাহিদা খাদ্যশস্যের তার অনুযায়ী আমাদের ভেজিটেবল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 200 মিলিয়ন টন। এই অবস্থার মধ্যে আমাদের দেশের কৃষিক্ষেত্রে যুক্ত মানুষের সংখ্যা একটা বৃহৎ আকার অতীতেও ছিল, এখনো আছে। এই কৃষিক্ষেত্রের মানুষের সংখ্যা, যারা কৃষি কাজের ওপর নির্ভরশীল, জীবন জীবিকার প্রশ্নে কৃষির উপর নির্ভরশীল, তাদের একটা দিক। আর আমরা যারা কৃষি পণ্য ক্রয় করে আমাদের খেতে হয়, দুবেলা দুমুঠো অন্ন যারা জোগাড় করে, দুবেলা রুটির জোগাড় করে, দুবেলা সবজির জোগাড় করে, যারা তাদের উপর আমরা যারা নির্ভরশীল, আমাদের এটা ভাবতে হবে যে কৃষিক্ষেত্রে যদি বৃহৎ কোম্পানি আসে তাহলে কি ক্ষতি হতে পারে, কোন কোন ক্ষতি আমরা আশঙ্কা করছি এবং অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আশঙ্কা করছি। আমাদের দেশের কেন্দ্রের বিজেপি সরকার যে আছে দিল্লিতে, তারা 20শে সেপ্টেম্বর পার্লামেন্টে 3টি বিল এনেছে, যে 3টি বিলকে কেন্দ্র করেই সারা দেশে উত্তাল হচ্ছে। কৃষক সমাজ চিন্তার মধ্যে আছে। পাঞ্জাবের কৃষক, হরিয়ানার কৃষক, মধ্যপ্রদেশের কৃষক, উত্তরপ্রদেশের কৃষক, রাজস্থানের কৃষক, তারা দল বেঁধে দিল্লি অভিমুখে যাত্রা করেছে। তারা আজকে অনেক দিন হয়ে গেল, তারা ঠান্ডার ভেতরে কষ্ট করেও লড়াই সংগ্রামের মধ্যে আছে। তাদের প্রথমেই ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে লাল সালাম জানাই। এবং আমাদের কৃষিক্ষেত্র একটা বৃহত্তর ক্ষেত্র। এই বৃহত্তর কৃষিক্ষেত্রে যুক্ত মানুষের সংখ্যা, অর্থাৎ পরিবার ধরলে প্রায় 61 কোটি মানুষ আমাদের দেশে কৃষিকাজের সঙ্গে যুক্ত। পরিবার কৃষির ওপর নির্ভরশীল। যদি কৃষিকাজে কোনো রকম খামতি আসে, ঘাটতি আসে, কৃষির ওপর কোনো কোম্পানির নিয়ন্ত্রণ আসে, কোম্পানির হাতে কৃষি ব্যবস্থা চলে যায়, তাহলে আমাদের দেশে 61 কোটি মানুষ, 16 কোটি কৃষকের 61 কোটি
পরিবার নিয়ে জনসংখ্যা, তাদের আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এর সঙ্গে যুক্ত করুন কৃষি বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত কৃষক, এর সঙ্গে যুক্ত করুন ফার্টিলাইজার, পেস্টিসাইড যারা তৈরি করে তারা, তাহলে দেশের একটা বৃহত্তর অংশ তারা এই কৃষিকাজকে অবলম্বন করে বেঁচে আছে। এবং আমরাও এই কৃষির পণ্যের ওপর নির্ভরশীল। এবং গত 30শে সেপ্টেম্বর যে আইন আমাদের দেশের পার্লামেন্টে এলো, সেই আইন পাশ হয়ে গেল, কৃষিনীতির মধ্য দিয়ে পাশ হয়ে গিয়ে দাঁড়ালো 3টি বিষয়। একটি বিষয় ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স বিল 2020, অর্থাৎ প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল। 2, দি ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্মার সার্ভিস 2020, দি এসেন্সিয়াল কমোডিটিস অর্ডিন্যান্স অ্যামেন্ডমেন্ট। এই 3টি বিল, অর্থাৎ প্রথম বিলটা হলো কৃষকের প্রডিউস কমার্শিয়ালি তারা করবে এবং কোম্পানির কাছে তারা চুক্তিবদ্ধ হয়। দ্বিতীয় বিলটির মধ্যে বলা আছে ফসলের দামের ব্যাপারে কথা হচ্ছে, যে চুক্তির সময় যে দাম ঠিক হবে সেই দামই কৃষক পাবে। কোনো কারণে কৃষি পণ্য যদি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা অর্থ পাবে কিনা সে কথা বলা নেই। এবং এ কথা বলা নেই যদি চুক্তি ফেল হয় তাহলে যে কোম্পানির সঙ্গে তাদের চুক্তি হলো সে চুক্তির জন্য তারা আদালতে যেতে পারবে না। অর্থাৎ দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স বিল 2020 আমাদের দেশের, এটা বিলে আর নেই, এটা আইনে পরিণত হয়েছে। আইনে পরিণত হয়ে এর নামকরণ হয়ে গেল দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স অ্যাক্ট 2020। আর একটা দ্বিতীয় বিলটা কি এলো, দি ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল। এটার বিল রইল না, ফার্ম সার্ভিস অ্যাক্ট 2020। তৃতীয় কি এলো, দি এসেন্সিয়াল কমোডিটিস অর্ডিন্যান্স অ্যামেন্ডমেন্ট। আমাদের দেশে অত্যাবশ্যক পণ্য সরবরাহ আইন ছিল, কে কতটা মাল মজুত করতে পারবে তা সরকারি আইনের মধ্য দিয়েই বাধা ছিল। আমাদের দেশের ফার্মার্স প্রডিউস অ্যাক্টে কি বলা ছিল, ফার্মার্স প্রডিউস অ্যাক্টে বলা ছিল যে কৃষক তার জমির ওপর অধিকার থাকবে যে কোনো জিনিস চাষ করার, এবং উৎপাদিত ফসল সে যে কোনো মানুষকে বিক্রি করতে পারবে। এবং এই স্বাধীনতা ছিল কৃষকের হাতে। এই স্বাধীনতা ছিল যে সে কৃষি বৈচিত্র্য রক্ষা করতে পারবে। তার মনে হলো তার জমিতে এখন ধান উৎপাদন করার থেকে করব, এবং আরও বেশি জমি আমার হাতে থাকলে সেখানে কোথাও আলু করব, কোথাও ঢেঁড়স হবে, কোথাও গম হবে, এরকম ভ্যারাইটিস পণ্য এক এক জমিতে। যেমনি আমাদের রাজ্যের মালদা সর্ষে হয়, যেমনি আমাদের রাজ্যের হুগলি জেলা এখানে আলু বিখ্যাত। এইগুলো হচ্ছে কৃষি বৈচিত্র্য। এবং কৃষি বৈচিত্র্যর একটা বিজ্ঞান আছে। জমিতে যে পরিমাণ সারের প্রয়োজন, জমির যা গুণগত মান, তার উপর ভিত্তি করেই চাষাবাদ হয়। এমনটা নয় পুরুলিয়ার খরা জমিতে আমি গিয়ে ধানের চাষ করব 12 মাস, এটা হয় না। যেখানে সেচের ব্যবস্থা নেই, সেখানে উপযুক্ত পরিকাঠামো গড়ে ওঠেনি, বা সেই পরিকাঠামো থাকলেও গ্রীষ্মকালে চাষের পক্ষে সহায়ক নয়। যেটা ক্যানেলযুক্ত নিম্ন দামোদর এলাকা, যেটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো, সেইগুলোর মধ্যে জমির সঙ্গে কৃষকের ভাবনার সঙ্গে মিলিয়েই একটা কৃষি বৈচিত্র্য গড়ে ওঠে। দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স অ্যাক্ট 2020 কৃষকের এই অধিকার কেড়ে নিচ্ছে। কৃষক তার যে প্রডিউস করবে সেটা নির্ভর করছে কোম্পানির ওপর। কোম্পানি কি কি জিনিস চাইছে
মার্কেটিং করার জন্য দেশে বিদেশে সেই পণ্য, কৃষি পণ্য সরবরাহ করবে, কি চাহিদা তার আছে কোম্পানির, সেই কোম্পানির চাহিদার দিকে লক্ষ্য রেখেই কৃষককে চাষাবাদ করতে হবে, কৃষকের নিজস্ব কোনো অধিকার থাকবে না। এই আইনে বলা আছে যে কোম্পানির সঙ্গে সে চুক্তিবদ্ধ হবে, কিন্তু কোনো কারণে খরা, বন্যা বা প্রাকৃতিক অন্য বিপর্যয়, কিংবা আমরা তো দেখেছি যে পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান পতঙ্গ ঢুকে গত কয়েক বছর আছে প্রচুর ক্ষতি করে দিয়েছে। কুয়াশার কারণে নর্থ ইন্ডিয়াতে প্রচুর ফসলের ক্ষতি হয়। এইসব ক্ষতির দায় কে নেবে সে কথা পরিষ্কার করে বলা নেই, এবং একথাও বলা নেই যে কোম্পানির সঙ্গে কৃষক চুক্তিবদ্ধ হবে সে এই দায়ভার নেবে। এবং কোম্পানি যদি চুক্তি ফেলে রেখে চলে যায়, যে অঙ্কে চুক্তি হয়েছিল সেই অঙ্কে ফসল কিনলে তার ব্যবসা হবে না, তখন সে যদি পালিয়ে যায় তাহলে সেই কোম্পানির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার এই আইনে কোথাও দেওয়া নেই কৃষকের হাতে। বিষয়টা এইখানে যে কৃষকের চাষাবাদ করার অধিকার, কৃষকের ফসল যে বৈচিত্র্য, ফসলের যে বৈচিত্র্য, সবটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য কোম্পানির স্বার্থে এই আইনটা প্রণয়ন করেছেন কেন্দ্রের বিজেপি সরকার। এবং 20 সেপ্টেম্বর এই বিল সংসদে পাশ করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় পাশ করতেই পারেন, কিন্তু যে দেশে প্রায় অর্ধেক মানুষ কৃষির ওপর নির্ভরশীল, কৃষি কাজের সঙ্গে যুক্ত, কৃষি বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত, সার তৈরির কারখানার সঙ্গে যুক্ত, পেস্টিসাইড তৈরির সঙ্গে যুক্ত, সিড তৈরির সঙ্গে যুক্ত, সে দেশে আলোচনার একটা দীর্ঘ আলোচনা, দীর্ঘ বিশেষজ্ঞের মতামত, দীর্ঘ কৃষকের সঙ্গে কথা বলা প্রয়োজন না করে অল্প সময়ের মধ্যে পার্লামেন্টে বিল এনে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে কৃষকের বুকের ওপর দিয়ে স্টিম রোলার চালিয়ে গেলেন বিজেপির কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধেই আমাদের আগামীকালের ধর্মঘট, কেবল ধর্মঘট নয়, সাধারণ ধর্মঘট দিয়ে শেষ নয়। এই লড়াই ভারতবর্ষের মাটিতে যারা কৃষক, যারা রক্তকে ঘাম করে ফসল ফলিয়েছেন, আমাদের দেশের মানুষের দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করেন, গমের ব্যবস্থা করেন, সবজির ব্যবস্থা করেন, চিনির ব্যবস্থা করেন, সেই রক্ত ঘামকে রক্ত করে দেওয়া যে ফসল, সেই ফসলের অধিকার আজ কৃষকের কাছ থেকে চলে যাবে, এটা আমরা মানতে পারি না। এটা কোনো দেশপ্রেমিক মানুষ মানতে পারে না। কেবলমাত্র কৃষির ওপর নির্ভরশীল এই দেশে কৃষকের অধিকার চলে যাবে, এটা আমরা কখনোই মেনে নেব না। কৃষকরাও মানবে না, সাধারণ মানুষও মানবে না। দেশের 130 কোটি মানুষ তাদের অন্ন ক্ষেত্রে, তাদের ফসলের ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে, দানাশস্যের ক্ষেত্রে এক চরম অরাজকতার মধ্যে ফেলে দেবে এই কোম্পানি। দ্বিতীয় আইনে বলা আছে দি ফার্মার্স এগ্রিকালচার অন প্রাইস অ্যান্ড অ্যাসিউরেন্স অফ ফার্ম সার্ভিস বিল অ্যাক্ট 2020। এতে কি বলা হলো? এতে বলা হলো যে অ্যাসিউরেন্স দেওয়ার কথা কোম্পানিগুলো, সেই অ্যাসিউরেন্সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না। কোম্পানি দিতেও পারে, নাও দিতে পারে, কোম্পানি মাঝপথে পালিয়ে যেতে পারে, কোম্পানি প্রোডাকশনের সে আউটপুটটা দেবে কিনা সেটাও বলা নেই। তার বীজ, পেস্টিসাইড, ফার্টিলাইজার, তার শ্রমিকের মজুরি, এটা দেবে কিনা কিচ্ছু বলা নেই। খালি বলা আছে যেটা যে কৃষকের সঙ্গে কোম্পানির চুক্তি হবে, এবং কোম্পানি যে চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী কোম্পানি তাদেরকে পয়সা দেবে। যদি না দেয়, যদি কোনো বিদেশি কোম্পানি এখানে এসে চুক্তি করে দিয়ে পরে ফসল ওঠার সময় এলো না, তার দায় কে নেবে? সে কথা পরিষ্কার করে এই আইনে বলা নেই। এই আইনে কোথাও একথা বলা নেই যে কৃষি পণ্য উৎপাদনের যে খরচ, সে খরচ যদি বাড়ে তাহলে কৃষকের ফসলের উৎপাদন খরচ বাড়বে। উৎপাদন খরচ বাড়লে আগের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী যে দাম নির্ধারিত করা ছিল সেই দামে সে ফসল দিলে কৃষক
চোখের জল ফেলতে হবে, কৃষক লোকসানে চলে যাবে। তাকে কি কোনো সাহায্য দেবে কোম্পানি? তাকে কি কোনো সাহায্য দেবে রাষ্ট্র? এ কথা পরিষ্কার করে কোথাও বলা নেই, উল্লেখ নেই। উল্লেখ না থাকার ফলে ধরেই নিতে পারি আমি যে কোম্পানি মনে করলে যে দামে চুক্তি হয়েছে সেই দামে কিনতেও পারে, আবার মনে করে যদি চুক্তির থেকে বেশি দাম বাজারে এখন আছে, কম দামে চুক্তি হয়েছে তো কিনে নেবো। আর যদি মনে করে বাজারে যা দাম তার থেকে কৃষকের থেকে আমার কিনলে আমার বাজারে লাভ হবে না, আমি কৃষককে ফেলে রেখে পালিয়েও যেতে পারবো, সেক্ষেত্রে কৃষক কোনো আইনি সহায়তা পাবে না। আর আমাদের দেশের সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি করেছে যে কৃষি বিপণন ব্যবস্থা। এই যে প্রাইস, এর জন্য সাপোর্টিং প্রাইস আমাদের রাজ্যেও আমরা দেখেছি বহু সময় কৃষককে সহায়ক মূল্য দিয়ে ধান কেনা হয়, আলু কেনা হয়, এসব আইন আমাদের দেশে ছিল, আমাদের রাজ্যে ছিল, বিভিন্ন রাজ্যেও ছিল। সে আইনকে পুরোপুরি নস্যাৎ করে দিল এই নতুন আইনের মধ্য দিয়ে। বলা হলো যে কোনো সাপোর্টিং প্রাইস সরকার দেবে না, সহায়ক মূল্য সরকার দেবে না, এমআরপি সরকার বাঁধবে না, মিনিমাম সাপোর্ট প্রাইসটা কি হবে সরকার বাঁধবে না, সেটাও কোম্পানির হাতে চলে গেল। কোম্পানির হাতে চলে গেল। আমাদের দেশের কৃষি উৎপাদন ব্যবস্থায় যে যন্ত্রাংশ, যে বীজ, যে পেস্টিসাইড, এগুলো অনেকটাই কোম্পানির হাতে আগেই চলে গেছে। এখন এই আইনের মধ্য দিয়ে আরো সুযোগ বাড়ল, পুরো কোম্পানি রাজ কৃষি ব্যবস্থায় কায়েম করার সুযোগ বাড়ল। কৃষি বিপণন এটা গুরুত্বপূর্ণ বিষয়। এপিএমসি অ্যাক্ট উঠিয়ে দেওয়া হলো, সাপোর্টিং প্রাইস উঠিয়ে দেওয়া হলো, সহায়ক মূল্য দিয়ে সরকার, রাষ্ট্র কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে রাষ্ট্র সহায়ক মূল্য দিয়ে কৃষকের ফসল কেনা, সেটাও উঠে গেল। তো রইল কি? রইল কোম্পানি আর চাষি। চাষি আর কোম্পানির মাঝখানে রাষ্ট্র কোনো সহায়তায় রইল না। কোম্পানিকে লুট করার জন্য সমগ্র কৃষি ক্ষেত্রটা তুলে দেওয়া হলো কোম্পানির হাতে। এটা কি আমরা মেনে নেব? এটা দেশের কৃষকের স্বার্থে, এটা দেশের মঙ্গলের স্বার্থে, দেশের কৃষি পণ্য যারা আমরা ব্যবহার করি, গ্রহণ করি, তাদের স্বার্থে? কোনো রাষ্ট্র যে জনগণের ভোটে নির্বাচিত, সেই নির্বাচিত সরকার যাদের ভোটে নির্বাচিত হলো তাদের এত বড় সর্বনাশ করতে পারে, তা ভারতবর্ষের ইতিহাসে একটা নজির ঘটল এই কৃষি আইনের মধ্য দিয়ে, কৃষি নীতির মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার। ভাবুন, এই কৃষককে তো বলা হয়েছিল যে তোমার ভালো দিন, আচ্ছে দিন আসবে, তুমি আমাদেরকে ভোট দাও, আমাদের মোদি সাহেব প্রধানমন্ত্রী হবে, তুমি আমাদের ভোট দিয়ে আরো বেশি ভোটে জয়যুক্ত করো, তার মধ্য দিয়ে তুমি তোমার পাওনা গন্ডা বুঝে পাবে। অসহায় কৃষক প্রচারের আলোয় আলোকিত হয়ে সে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে গত লোকসভায় বিপুল ভোটে, বিপুল সংখ্যার আসন নিয়ে তারা এলো। সেই সংখ্যক এমপিরা কি করলেন? সেই সংখ্যক এমপিরা তারা কৃষকের বিরুদ্ধেই আইন তৈরি করলেন পার্লামেন্টে। সংসদীয় গণতন্ত্রের, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থার যে দুর্বলতা, সেই দুর্বলতাটা এই জায়গায় যে তুমি তোমার ইলেকশন ম্যানিফেস্টোটা দেখাও। ইলেকশন ম্যানিফেস্টোতে কি বলেছিলে? যে ইলেকশন ম্যানিফেস্টো জমা দিয়েছো নির্বাচন কমিশনের কাছে, সেখানে কি তুমি বলেছিলে কৃষককে রাস্তায় বসাবে? সেখানে কি তুমি বলেছিলে কৃষি পণ্য মজুতদারি আইন আমি সংশোধন করে যার যত ইচ্ছা মজুত করতে পারবে সেরকম ব্যবস্থা করে দেবো বলেছিলে? আমাদের নির্বাচন কমিশনেরও একটা ভূমিকা আছে। সে বলতে পারে গত নির্বাচনে তোমরা এই প্রতিশ্রুতি দিয়ে মানুষের থেকে ভোট নিয়ে সরকার গড়েছ, তাহলে তোমরা সেই দায়িত্ব যদি পালন করতে না পারো, মানুষকে প্রবঞ্চিত করো, মানুষের সঙ্গে বেইমানি করো, মানুষকে মিথ্যা কথা বলো, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকো, তাহলে তোমাদের দলের কেন রেজিস্ট্রেশন বাতিল হবে না? কেন তোমাদের এমপিদের রেজিস্ট্রেশন বাতিল হবে না? তোমরা যতই সংখ্যাগরিষ্ঠ হও পার্লামেন্ট। এইটাই আমাদের সংসদীয় ব্যবস্থার একটা দুর্বলতা। এই যে সংসদীয় ব্যবস্থার কথা বলি,
এর ভালো দিকও যেমনি আছে, খারাপ দিকও সেই রকম আছে। যে সংসদে আসার আগে আমি যে প্রতিশ্রুতি দিলাম দল হিসেবে, যে কৃষকের মঙ্গল করব, শ্রমিকের মঙ্গল করব, কর্মচারীদের মঙ্গল করব, গরিব মানুষের মঙ্গল করব, আর নির্বাচনে জেতার পর এর বিপরীত ধর্মী কাজগুলোই আমি করতে লাগলাম, তাহলে সংসদীয় ব্যবস্থার এই দুর্বলতার সুযোগ গ্রহণ করলো ভারতের জনতা পার্টির যে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আছে দিল্লিতে। এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্ট, এই একটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 43-এর মন্বন্তরের কথা সকলের মনে আছে, ইতিহাসের পাতা থেকে আমরা এখনো সেই শিক্ষা পেয়েছি। আমরা 43-এ জন্মাইনি, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। সেই ইতিহাস কি ইতিহাস? যে কৃষি পণ্য উৎপাদন কম হয়নি সে সময় 43-এ, জনসংখ্যা কম ছিল, যা কৃষি পণ্য উৎপাদিত হয়েছিল তা যদি মজুতদাররা মজুত করে না রাখতো গোডাউনে, তাহলে অনাহারে মানুষ মরতো না, এই মন্বন্তর ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করতো না। সেদিন ইংরেজ শাসকেরা এই সুযোগ করে দিয়েছিল তদানীন্তন যোদ্ধার জমিদারদের। তারা লুট করলেন, কৃষকের ঘাম রক্তকে ঘাম করে কৃষক যে ফসল ফলায় সেই ফসল মজুত করে দিলেন বড় বড় গোডাউনে, এবং বাইরে খাবার না থাকায় অনাহারে মানুষ মারা গেছে। কত মানুষ অনাহারে মারা গেছে, কত মানুষ রাস্তায় মরে পড়ে আছে, কত হাজার হাজার মানুষের সময়ের ইতিহাস বলছে যে না খেতে পেয়ে ঘরের ভেতর শিশু, বাচ্চা, মা একসঙ্গে শুয়ে মারা গেছে। 43-এর ইতিহাস রাবার দিয়ে মোদি সাহেব পুছে ফেলতে পারবেন না। সেই ইতিহাস কলঙ্কের ইতিহাস। সেই কলঙ্কের অধ্যায় আবার ফিরিয়ে নিয়ে এলেন অত্যাবশ্যক পণ্য সরবরাহ আইনের মধ্য দিয়ে। যার যত ইচ্ছা কোম্পানি, সেদিনের জমিদার আজকের কোম্পানি, আজকের কোম্পানি যে যত ইচ্ছা মজুত করতে পারবে, এবং মজুতদারি করার তার আইনের মধ্যে কোনো বাধ্যবাধকতা রইল না, তার সীমারেখা রইল না। যার ফলে আমাদের দেশের গম, আমাদের দেশের চাল, আমাদের দেশের আখ, আমাদের দেশের পাট যা উৎপাদন হবে, আমি চাইলে আমার কাছে যদি ব্যাংক থাকে, আমার কাছে যদি রাষ্ট্র থাকে, আমি যত ইচ্ছা মজুত করে রেখে দেবো। হাহাকার পড়ে যাবে দেশ জুড়ে, 130 কোটি দেশ। অন্ন দাও, রুটি দাও, ডাল দাও, ভাত দাও, হাহাকার পড়ে যাবে। কিন্তু কোম্পানি তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। সে উৎপাদিত ফসল ক্রয় করে গোডাউন ভর্তি করে রেখে দেবে। সেদিন যেমনি জমিদারের গোডাউনে খাদ্যশস্য লুট হয়েছিল, মানুষ শেষকালে লুট করেছিল, সেরকম লুট করবে মানুষ। কোনো কোম্পানি মানুষকে আটকে রাখতে পারবে না, কোনো মোদিজির সরকার জনগণকে আটকে রাখতে পারবে না, সে বিশ্বাস আমাদের আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কথা বলবো যে এই বেইমানি মানুষের সঙ্গে কেন করলেন কেন্দ্রের মোদী সরকার। অত্যাবশ্যক পণ্য আইন তুলে নেওয়ার ফলে, এপিএমসি অ্যাক্ট তুলে নেওয়ার ফলে আমাদের দেশের গড়ে ওঠা মান্ডি ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, এবং আমাদের দেশে কৃষক তার সহায়ক মূল্য পাবে না। আমাদের দেশে সরকার কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করার ক্ষমতা রাখলেন না। সবটাই চলে গেল বাজারের হাতে, সবটাই চলে গেল কোম্পানির হাতে। এই সর্বনাশা কৃষি নীতির বিরুদ্ধেই জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা দরকার। কৃষক সমাজের পাশে দাঁড়িয়ে লড়াই সংগ্রামে জনগণের বৃহত্তর অংশের অংশগ্রহণ দরকার। আগামীকাল সেই কৃষকদের ডাকা, কেন্দ্রীয় সংগঠনগুলোর ডাকা সেই ধর্মঘট, সাধারণ ধর্মঘট, তাকে সফলতার মধ্য দিয়ে এই সরকারকে একটা ধাক্কা দিতে হবে। লড়াই একদিনের সাধারণ ধর্মঘটের মধ্য দিয়ে সব পূর্ণতা পাবে না। এই লড়াই জারি রাখতে হবে। যে দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, যে দেশের অধিকাংশ মানুষ ভাত আর রুটির উপর নির্ভরশীল, যে দেশের অধিকাংশ মানুষ, একটা বড় অংশের মানুষ কৃষি বিপণন ব্যবস্থার উপর নির্ভরশীল, যে দেশের একটা বড় অংশের মানুষ খাদ্য প্রক্রিয়াকরণের উপর নির্ভরশীল, সেই দেশের কৃষি পণ্যের ওপর একচেটিয়া অধিকার কোম্পানির হাতে তুলে দেওয়ার
যে আইন, কেন্দ্রীয় আইন, দুটি আইন আর একটি অর্ডিন্যান্স করেছেন মজুদদের জন্য, মজুদদার দাঁড়িয়ে যাতে বাড়ানো যায়। আমি ফসল কিনবো, কোম্পানি বলছে আমি ফসল কিনবো, মোদি সাহেব যথেষ্ট কেনার অধিকার আপনি আইনে দিলেন 1 নম্বর আর 2 নম্বর আইনে। 1 নম্বর আইনে আপনি কৃষি পণ্য কেনার অধিকার দিয়ে দিলেন, কৃষি পণ্য করার ক্ষেত্রে কৃষককে আমি বাধ্য করাবো আমার প্রয়োজন মতো পণ্য উৎপাদন করাতে, সে অধিকার দিয়ে দিলেন। এই অধিকার দিয়ে দিলেন, কৃষি পণ্যের ওপর 100% নিয়ন্ত্রণ আমাদের থাকবে, কোম্পানিগুলোর থাকবে, এই অধিকার দিয়ে দিলেন। কিন্তু এই অধিকার আমাদের চাই, কোম্পানিগুলোর চাই যে কৃষি পণ্য যাতে বেশি পরিমাণ মজুদ রাখতে পারি, যাতে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটানো যায়, তার ব্যবস্থাও করতে হবে। মোদি সাহেব জো হুজুরের মতো কোম্পানির কাছে পদানত হয়ে অত্যাবশ্যক পণ্য সরবরাহ আইন, সে আইনও পরিবর্তন করে দিল। অর্থাৎ কৃষির বৈচিত্র্য নষ্ট হলো, কৃষকের ফসলের ওপর অধিকার চলে গেল, কৃষকের কোনো আইনি অধিকার রইল না। যদি কোনো কারণে এই চুক্তি ভঙ্গ করে কোম্পানি, কৃষক মাঠে বসতে হবে, কৃষককে রাস্তায় বসতে হবে। এটা আমরা মেনে নেব? এটা কোনো দেশপ্রেমিক মানুষ মেনে নিতে পারে? কোনো দেশপ্রেমিক মানুষ কৃষকের এই দুর্দশা চোখে দেখবে? আমরা 130 কোটি মানুষ আমাদের দেশে, তাদের অন্নসংস্থানের ব্যবস্থা, তাদের বেঁচে থাকার ব্যবস্থা, তাদের রুটি রুজির ব্যবস্থা, তাদের অন্নের ব্যবস্থা, তাদের শস্যের অন্যান্য শস্যের ব্যবস্থা, সর্ষের তেল, যদি সর্ষেটাই নিয়ে নেয়, সর্ষের তেল কোথায় পাবেন? কোম্পানির কাছে চলে গেল, সর্ষে চলে গেল, আলু চলে গেল, ঢেঁড়স চলে গেল, বেগুন চলে গেল, সব জিনিস চলে গেল কোম্পানির হাতে, সবজি চলে গেল, চাল মানে ধান, পাট, গম, ভুট্টো সব চলে গেল। তাহলে রইলটা কি? রইল রক্ত ঘাম করা কৃষক, যে এতদিন ধরে কৃষি উৎপাদনকে বাঁচিয়ে রেখেছে আমাদের দেশে, সে অনাহারে দিন কাটাবে। আর আপনি আমি সাধারণ মানুষ বেশি দামে জিনিস আমাদের বাজারে গিয়ে কিনতে হবে, ভয়াবহ মূল্যবৃদ্ধি হবে। এখনই বাজারে মূল্যবৃদ্ধি কোন জায়গায় পৌঁছেছে বুঝুন। রাষ্ট্রে কোনো সরকার আছে বলে মনে হয় না। আগামী দিনে এই কোম্পানি ব্যবস্থা কৃষিতে আসার ফলে সমস্ত কৃষি পণ্যের দাম একদিকে বাড়বে, আমাদের দেশে কৃষি বৈচিত্র্য নষ্ট হবে, আমাদের দেশে কৃষক আগামী দিনে হয়তো তার জমির অধিকার হারাবে, কৃষক আগামী দিনে কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্য দিয়ে তার জীবনে চরম সংকট নেমে আসবে। আমাদের দেশে 61 কোটি কৃষক পরিবারের মানুষ, তাদের দিকে তাকিয়ে কৃষির সঙ্গে যুক্ত আরো 12 কোটি মানুষ কৃষি বিপণন ব্যবস্থায় যুক্ত, এদের মুখের দিকে তাকিয়ে, এদের জীবনের দিকে তাকিয়ে। আর আপনার আমার বেঁচে থাকার জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য যাতে নির্ধারিত মূল্যে আমরা কিনে খেতে পারি, যারা নিম্নবিত্ত মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, আমরা কিনে খেতে পারি, এই ভয়াবহ মূল্যবৃদ্ধি যাতে না ঘটে তার দিকে লক্ষ্য রেখেই আমাদের জীবনের জন্য, আমাদের জীবিকার জন্য, আগামী প্রজন্মের জন্য, দেশের মানুষের স্বার্থেই আগামীকালের সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটকে আপনারা সফল করবেন আন্তরিকতার সঙ্গে, কোনো হাঁকডাক দিয়ে নয়, হৃদয় দিয়ে। কৃষককে রক্ষা করতে হবে, বুকে টেনে নিতে হবে কৃষককে। কৃষকের দুঃখ যদি কৃষকের চোখে জল পড়ে, সে অভিসম্পদ, সে অন্যায় দেশের মানুষ কখনো মেনে নিতে পারে না। তাই আমরাও আগামীকাল সাধারণ ধর্মঘটে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করব, ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে, আসুন মাথা উঁচু করে আমাদের জীবন জীবিকাকে রক্ষা করার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য যত দেশপ্রেমিক মানুষ আছেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তারা এই ধর্মঘটে সামিল হবেন। এই প্রত্যাশা নিয়েই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। জয় হোক কিষানের, জয় হোক শ্রমিকের,
জয় হোক ভারতবর্ষের 130 কোটি জনগণের লড়াই সংগ্রামের পথ ধরেই এই জয় আমাদের ছিনিয়ে আনতে হবে, পরাজিত করতে হবে যারা ভারতবর্ষে কোম্পানি রাজ কায়েম করতে চায়, যারা ভারতবর্ষে কোম্পানি রাজের স্বার্থেই ধর্মের নামে দেশকে ভাগ করতে চায়, যারা আমাদের দেশের শিক্ষা চিকিৎসাকে পণ্যে পরিণত করতে চায়, সেই শক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই। সেই শক্তি কোম্পানির শক্তি, সেই শক্তি রাষ্ট্র পরিচালনা করছে, তারা কোম্পানির দালাল। সেই শক্তিকে পরাস্ত করার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে। আমরা চিহ্নিত করেছি সেই শক্তিকে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে কেন্দ্রে যে সরকার আছে, সেই সরকারকে সর্বক্ষেত্রে পরাস্ত করার মধ্য দিয়েই আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা দেশের মানুষ, দেশের কৃষক, দেশের শ্রমিক, দেশের ছাত্র, দেশের যুব, দেশের মহিলা সমাজ, সমস্ত 130 কোটি মানুষের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। অতীত দিনে আমাদের দেশের যারা সংগ্রামী নেতা, যারা দেশের বুদ্ধিজীবী ছিলেন, তাদের জীবন উৎসর্গ করেছিলেন দেশের মানুষকে মুক্ত করার জন্য। আজ আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানাচ্ছে ফরওয়ার্ড ব্লক। নেতাজি সুভাষচন্দ্র যে প্রথম স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন, আজকের দিনে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের প্রধান কাজ অর্থনৈতিক মুক্তি দেশের 130 কোটি জনগণের, দারিদ্রতা থেকে মুক্তি, শিক্ষার যে প্রাচীর তুলে দেওয়া হচ্ছে, অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, তার থেকে মুক্তি, চিকিৎসায় প্রচুর পরিমাণ অর্থ দিয়ে চিকিৎসা কিনতে হচ্ছে, তার থেকে মুক্তি, নারীর ওপর অত্যাচার, সেই অত্যাচারকে থেকে মুক্তি, এবং সর্বোপরি আমাদের দেশের শ্রমিক কৃষকের জীবন জীবিকার সংকট থেকে তাদের মুক্তি। এই মুক্তির পথ ধরেই আমাদের এগোতে হবে। আগামীকাল তার সূচনা আমাদের দেশের অধিকাংশ কৃষক তারা রাস্তায় থাকবে, তারা এই ধর্মঘট ডেকেছে, তারা এই ধর্মঘটকে সফল করবে। আপনিও আপনার পরিবারকে নিয়ে এই ধর্মঘটকে সফল করুন, রাস্তাঘাটে এই বন্ধকে সফল করুন, ট্রেন বাস সর্বত্র চালু রাখার চেষ্টা করলেও আপনি বয়কট করুন আগামী দিনের ভারতবর্ষকে ভেবে। আগামী দিনের ভারতবর্ষ যাতে আমরা এই অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পাই, কোম্পানি রাজ কায়েম করতে যাতে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যাতে না পারে, তার থেকে একটা মুক্ত ভারতবর্ষ, যে ভারতবর্ষের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বপ্ন শহীদ আজম ভগৎ সিং দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বপ্ন আশফাকুল্লাহ খাঁ দেখেছিলেন, সেই ভারতবর্ষের স্বপ্নকেই আমরা আগামী প্রজন্মের কাছে পূরণ করতে দায়বদ্ধ। এই কথা বলে সবাইকে অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন, এবং আগাম জানাচ্ছি কালকে ধর্মঘট আন্তরিকতার সঙ্গে সফল করার জন্য সকলে উদ্যোগী হবেন। এই বলেই আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।